আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় শুদ্ধ উচ্চারণের গুরুত্ব। বিষয়টি তাৎপর্যপূর্ণ এবং নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভাষার নান্দনিকতা, একটি ভাষার ওজোগুণ, একটি ভাষার শৈল্পিক সৌন্দর্য প্রকাশিত হয় ভাষার শুদ্ধ ব্যবহারে। আমি যদি একটি ভাষার ধ্বনিগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি, শব্দের শুদ্ধ উচ্চারণ আমি উপস্থাপন করতে পারি, প্রকাশ করতে পারি আমার কণ্ঠ থেকে, সেটি আলোচনায়, সঙ্গীতে, বিবৃতিতে, পাঠে, আড্ডায়, যেখানেই হোক না কেন, তখন আমার ভেতরের যে শিল্পবোধ সেটি প্রকাশিত হয় এবং অন্যের কাছে আমার কিন্তু মর্যাদা বৃদ্ধি পায়। এবং আমি যে শিল্পী, বাকশিল্পী, এবং আমার যে একটি মেধা রয়েছে সেটি কিন্তু প্রমাণিত হয়, প্রকাশিত হয় যখন আমি শুদ্ধ উচ্চারণে, শুদ্ধ বানানে আমি যখন ভাষার প্রয়োগ করতে পারি। ভাষারীতি বা ভাষার অন্য যে সূত্রগুলো রয়েছে শুদ্ধ ভাষা ব্যবহারের জন্য, সে সূত্রগুলো যখন আমি অনুসরণ করব তখন অবশ্যই আমার একটি বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত হবে সমাজে, সবখানে। কাজে চলুন আমরা শুদ্ধ ভাষা, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, ভাষার শুদ্ধ প্রয়োগের জন্য চর্চা করি এবং আমার মাতৃভাষার যে শৈল্পিক সৌন্দর্য তার প্রকাশ ঘটাই। আক্ষেপের বিষয় যে আমাদের বাংলা উচ্চারণ নানা রকমের, নানাভাবে হচ্ছে। আমার ভাষার যে ধ্বনি, সে ধ্বনির এবং আমার একটি শব্দ ভাষার নানা স্থানে নানাজন নানাভাবে উচ্চারণ করছে। আঞ্চলিকতার কারণে উচ্চারণ, শিষ্ট উচ্চারণ, যেটি শৈল্পিক উচ্চারণ, সেটি বিকৃত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি এটি আমাদের মনে কষ্ট পাবার কোনো কারণ নেই যে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিরাও আঞ্চলিক উচ্চারণে তারা বিভিন্ন ধরনের যে বিবৃতি সেটি দিয়ে থাকেন, বক্তৃতা দিয়ে থাকেন, তাদের আলোচনায় সেটি প্রকাশ পায়। যেমন নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের অনেক শিক্ষিত জনকে আমরা লক্ষ্য করেছি যে তাদের উচ্চারণে সেই আঞ্চলিকতার রেশ বা বৈশিষ্ট্য থেকে যায়। অথচ একটু সতর্ক হলে আমরা সেই প্রবণতা থেকে মুক্তি পেতে পারি। আমরা জানি আমাদের যে উচ্চারণ বিভ্রাট হয় সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। হয় আমরা উচ্চারণের সূত্র জানি না, অথবা আমরা উচ্চারণের সূত্র জেনেও সেটি অনুসরণ করি না। আমরা জানি আমাদের বাংলা ভাষায় রয়েছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি রয়েছে আমাদের মূলত 8টি, মতান্তরে 7টি, বর্ণ রয়েছে 11টি, বাকিগুলো অতিরিক্ত। আমরা যখন উচ্চারণ করি হ্রস্বই এবং দীর্ঘই, আসলে তখন কোনো পার্থক্য থাকে না, যদিও বানানে সেটি থাকে। বাংলা উচ্চারণে হ্রস্বই এবং দীর্ঘই এই দুটো ধ্বনির মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক একইভাবে হ্রস্ব উ এবং দীর্ঘ উ এই দুটো ধ্বনির মধ্যে মূলীভূত কোনো পার্থক্য নেই। ঋকার, যেটা হ্রস্ব রে, এটি আসলে আমাদের যে বর্ণমালায় বয়শূন্য রয়েছে সে বয়শূন্য র ধ্বনির একটি সমজাত ধ্বনি। বয়শূন্য রকে হ্রস্ব ইকার দিলে আমরা হ্রস্ব রি পাই। বয়শূন্য র এটি 3টি প্রতীকে আমাদের বানানে ব্যবহৃত হয়: ঋকার, রফলা এবং রেফ। যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন রফলা, যখন স্বরহীন হলন্ত উচ্চারিত হয় তখন রেফ, আর ঋকার স্বরযুক্ত।
এভাবে আমরা লক্ষ্য করেছি যে স্বরধ্বনির মধ্যে সমস্যা দেখা দেয়, যেমন এ কখন এ হবে, আমরা আলোচনা করব পরবর্তীতে বিষয়গুলো নিয়ে। স্বরে অ বিকৃত হয়ে ওতে পরিণত হয়, বিশেষ করে যখন হ্রস্ব ই, হ্রস্ব উ এই ধ্বনিগুলো পরে থাকে, তার আগে স্বরে অ থাকে, তখন স্বরে অ ওতে পরিণত হয়। কাজে উচ্চারণ হবে অভিধান, অতিথি, অতীত, অভিপ্রায়। এই উচ্চারণগুলো আমরা লক্ষ্য করেছি যে স্বরে অ ওতে পরিণত হয়েছে। যেমন প্রথম নয়, প্রথম, প্রত্যাশা, প্রত্যয়, প্রশান্তি। এই যে উচ্চারণগুলো আমরা লক্ষ্য করেছি যে এখানে স্বরে অ, রফলার সঙ্গে যুক্ত স্বরে অ, সেটি ওকারে পরিণত হয়েছে। কাজে কখন হবে স্বরে অ ওকার, কখন সেটি বিকৃত হবে না বা সেটি অ হিসেবে উচ্চারিত হবে, তার সূত্র রয়েছে। সে সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। আমাদের বর্ণমালায় তিস্বর রয়েছে মূলত দুটো, ওই এবং ও, কিন্তু এর বাইরেও রয়েছে আরো অনেকগুলো দিস্বর। মোট 31টি, 19টি নিয়মিত, বাকি 12টি অনিয়মিত। তার বাইরে রয়েছে আমাদের যৌগিক স্বরধ্বনি, যেখানে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি স্বরধ্বনি মিলে গঠিত হতে পারে যৌগিক স্বর। সেগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দেয়। আমরা এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে কথা বলবো। আমাদের সবচেয়ে বেশি সমস্যা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে এবং বিশেষ করে সংযুক্ত ব্যঞ্জন এবং যুগ্ম ব্যঞ্জন ব্যবহারের ক্ষেত্রে, সেটি বানানে এবং উচ্চারণে। আমরা আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেগুলো উচ্চারণও সবাই সঠিক শুদ্ধভাবে আমরা করতে পারি না, জেনেও করতে পারি না বা আমরা করি না। যেমন আমাদের যে স্বরধ্বনি রয়েছে সেগুলোও আমরা সঠিক শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না বা আমরা করি না। যে স্বরে অ, স্বরে আ, স্বরে মানে স্বরধ্বনি অ, স্বরে আ মানে স্বরধ্বনি আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, হ্রস্ব রি, এ, এ, ও, একটা ও, ওই এবং ও। এই উচ্চারণগুলো আমরা যদি জানি কণ্ঠের বা বাক প্রত্যঙ্গের কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন রীতিতে হচ্ছে, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবার কথা নয়। আমরা ধ্বনিগুলোর পরিচয় পর্যায়ক্রমে আমরা আমাদের ছক করে আমরা আগামীতে দেখাবো কোন ধ্বনিটি কণ্ঠের কোন স্থান থেকে কিভাবে কোন রীতিতে উচ্চারিত হচ্ছে, তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আমরা জানি যে আমাদের ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মোট ব্যঞ্জন বর্ণ 41টি, মতান্তরে 39টি, মূল ব্যঞ্জন 29টি। 29টি মূল ব্যঞ্জন হলে বাকিগুলো হলো আমাদের অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি। আমরা লক্ষ্য করেছি একই ধ্বনির বিভিন্ন বর্ণ রয়েছে বাংলা ভাষায়, যেগুলো বানানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এবং উচ্চারণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে থাকে। বিশেষ করে আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে, তাড়নজাত উষ্মধ্বনি উচ্চারণে, খস্র এবং অখস্র ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে বিকৃতি দেখা দেয়, বিভ্রাট দেখা দেয়। আমরা জানি আমাদের যে বর্ণগুলো রয়েছে, বিশেষ করে বর্গীয় বর্ণ, সে বর্গীয় বর্ণের প্রথম দুটো অখস্র, শেষের 3টি খস্র। প্রথমটি অল্প প্রাণ, দ্বিতীয়টি মহাপ্রাণ, চতুর্থটি তৃতীয়টি অল্প প্রাণ, আবার চতুর্থটি মহাপ্রাণ, আবার পঞ্চমটি অল্প প্রাণ।
এখানে রয়েছে নানা রকমের বর্ণ, রয়েছে এখানে স্পৃষ্টজাত ব্যঞ্জনধ্বনি, রয়েছে এখানে উষ্মজাত, তাড়নজাত, তরলজাত, পার্শ্বিক ধ্বনি, নানা রকমের ধ্বনি আমাদের কিন্তু রয়েছে আমাদের বর্ণমালায়। আমরা জানি যে আমাদের বানানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে অনুস্বার এবং উ, কখন অনুস্বার কখন উ। তা আসলে বানানে যতই বিভ্রাট হোক, কিন্তু আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনুস্বার এবং উ অভিন্ন। যদিও বানানের ক্ষেত্রে সেটি আমরা বাদ দিতে পারছি না, কিন্তু উচ্চারণে কিন্তু আমাদের অভিন্নতা আমরা লক্ষ্য করি। কিন্তু যখন উচ্চারণ আমরা দেখাবো একটি শব্দের ধ্বনির, তখন কিন্তু আমরা অনুস্বার দিয়ে সব উচ্চারণ দেখাতে পারবো না। কারণ যখন আমরা স্বরধ্বনি ব্যবহার করব, তখন আমাদের ও ব্যবহার করতে হবে। এজন্য যে অনুস্বারের সঙ্গে স্বরচিহ্ন ব্যবহারের কোনো প্রচলন বা সূত্র বা বিধান নেই। কাজে আমাদের ও ধ্বনিটি দিয়ে বা বর্ণটি দিয়ে আমাদের কিন্তু এই ধ্বনিটির যে উচ্চারণ সেটি দেখাতে হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে যখন কোনো অল্প প্রাণ ধ্বনির সঙ্গে হ যুক্ত হবে, তখন সেই ধ্বনিটি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হবে। কয়ের সঙ্গে হ যুক্ত হলে খ, কয়ের সঙ্গে হ যুক্ত হলে খ। ঠিক একইভাবে চয়ের সঙ্গে হ যুক্ত হলে ছ, আবার বর্গীয় জয়ের সঙ্গে হ যুক্ত হলে ছ। এভাবে আমাদের অল্প প্রাণ ধ্বনিগুলো মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। আমাদের নাসিক্য ধ্বনি রয়েছে উ, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য, ম, একটি। এই ধ্বনিগুলো সংযুক্ত বর্ণে বসে। যখন ধ্বনিগুলো বিলুপ্ত হয়, হারিয়ে যায়, তখন পূর্ববর্তী যে স্বরধ্বনি রয়েছে, স্বরধ্বনিকে আনুনাসিক করে দেয়, যার চিহ্ন হিসেবে বসে চন্দ্রবিন্দু। ম যখন বিলুপ্ত হয়, তখন যে বর্ণের সঙ্গে ম যুক্ত ছিল সে বর্ণটিকে দ্বিত্ব করে দেয়। যেমন কৃষ্ণ, যেমন ভীষ্ম, যেমন কুশান্ত, দুষ্যন্ত। এভাবে আমরা লক্ষ্য করব যে ম যুক্ত হয়, হারিয়ে যায়, আনুনাসিক করে, আবার যে বর্ণের সঙ্গে যুক্ত হয় সে বর্ণকে দ্বিত্ব করে দেয়। আমাদের ব যখন সংযুক্ত হিসেবে বসে, তখনও কিন্তু উচ্চারিত না হলে যে বর্ণের সঙ্গে বসে সে বর্ণকে দ্বিত্ব করে দেয়। যেমন ধরনের বিদ্যান, এই যে বিদ্যান, এখানে দ কিন্তু দুটো হয়ে গেল, মানে দ্বিত্ব হয়ে গেল। কিন্তু শব্দের প্রথমে যখন ব যুক্ত হয় কোনো বর্ণের সঙ্গে, তখন উচ্চারিত হয় না। আবার কোনো জায়গায় উচ্চারিত হচ্ছে উদ্বেলিত, উদ্বেগ, উদ্বিগ্ন, এখানে ব উচ্চারিত হচ্ছে। এভাবে দেখা যাবে আমাদের নানা সমস্যা রয়েছে উচ্চারণের ক্ষেত্রে। আমরা লক্ষ্য করেছি আমাদের তিনটি স রয়েছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তালব্য স এবং মূর্ধন্য স এর সঙ্গে উচ্চারণগত কোনো পার্থক্য নেই, কিন্তু দন্ত স এর সঙ্গে তালব্য স এর পার্থক্য রয়েছে। কখনো দন্ত স তালব্য স এর মতো উচ্চারিত হয়, আবার তালব্য স দন্ত স এর মতো উচ্চারিত হয়। যখন তালব্য সর সঙ্গে রফলা যুক্ত হবে, রিকার যুক্ত হবে বা ল যুক্ত হবে, তখন সে উচ্চারণটি সাধারণভাবে দন্ত স এর মতো উচ্চারিত হয়। যেমন শ্রীকাল, শৃঙ্গ, শ্রী, শ্রাবণ, শ্রবণ ইত্যাদি। আবার সাধারণ উচ্চারণে আমরা লক্ষ্য করছি দন্তস্ব তালব্য স এর মতো উচ্চারিত হচ্ছে। যেমন সাহস, এই যে শব্দটি, এখানে দন্তস্ব, দুটো দন্তস্বই কিন্তু তালব্য স এর মতো উচ্চারিত হলো। আবার সবিশেষ, এই শব্দটি আমরা লক্ষ্য করেছি এখানে তিনটি স রয়েছে, দন্তস্ব, তালব্য স, মূর্ধন্য স, উচ্চারণ তালব্য স এর মতো। সংশ্লিষ্ট, এখানে তিনটি স রয়েছে, উচ্চারিত হচ্ছে তালব্য স এর মতো। আমাদের র রয়েছে তিনটি, তরলজাত বশূন্য র, তারপর রয়েছে তাড়নজাত ডশূন্য র, শাড়ি, পাড়ি, কাড়ি। আর তরলজাত যেমন সরল, নারী, এখানে আমরা লক্ষ্য করছি তরলজাত বশূন্য র।
তাড়নজাত ডশূন্য র, শাড়ি, বাড়ি, গাড়ি। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। এখানে লক্ষ্য করবেন শুধু গরু শব্দটির মধ্যে রয়েছে তরলজাত বশূন্য র, আর বাকি সবগুলো রয়েছে তাড়নজাত ডশূন্য র। কাজে উচ্চারণ হবে গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। এখানে যদি উচ্চারণ বিকৃত করে করি, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, তাহলে ভাষার সৌন্দর্য আর প্রকাশ পেল না। আমরা লক্ষ্য করেছি আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে যে কতগুলো বর্ণ রয়েছে। অন্তঃস্থ অ, এটি আসলে স্বরে অ ধ্বনির অভিন্ন ধ্বনির সঙ্গে রয়েছে। হ, আসলে উচ্চারণগত দিক থেকে হটি হলো উষ্মজাত, কিন্তু আসলে স্বরধ্বনির মতো। ক্ষিয় রয়েছে আমাদের ক যোগ মূর্ধন্য ষ, দুটো মিলে হয়েছে ক্ষিয়, কিন্তু বাংলা উচ্চারণে এটি হলো ক যোগ খ, যেমন পরীক্ষা, নিরীক্ষা, নিরীক্ষণ। আমাদের আরও কিছু বর্ণ রয়েছে, যেমন খণ্ডত। খণ্ডত আসলে স্বরহীন হলন্ত ত, তয়ের নিচে হর্ষন্ত দিলে খণ্ডত হয়ে যায়। আমাদের রয়েছে চন্দ্রবিন্দু, এটি আসলে কোনো ধ্বনিহীন একটি প্রতীক। আসলে এটি অন্য বর্ণের সঙ্গে বসে, এর জন্য পরাশ্রয়ী। ঠিক বিসর্গ ধ্বনিটিও নিজের কোনো ধ্বনি নেই, কিন্তু সেটি বর্ণতালিকায় রয়েছে, কিন্তু সেটি বসে অন্য বর্ণের সঙ্গে পরাশ্রয়ী। যখন কোনো ধ্বনিকে সংক্ষিপ্ত করা হয় তখন বিসর্গ ব্যবহার করি আমরা, আর যখন আনুনাসিকতা প্রকাশ করা হয় কোনো স্বরধ্বনি, তখন আমরা তার সঙ্গে যুক্ত করি উপরে চন্দ্রবিন্দু, যাকে ইংরেজিতে আমরা বলি মুন ডট। এভাবে আমরা লক্ষ্য করব যে আমাদের উচ্চারণে নানা সমস্যা, নানা কিছু আমাদের রয়েছে। সবচেয়ে সমস্যার সৃষ্টি হয় আমাদের অল্প প্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ হয়ে যায়, তখন আমরা কিন্তু উচ্চারণ আমরা শুদ্ধভাবে করতে পারি না। যেমন আমরা যখন উচ্চারণ করি গ, চ, ড, দ, ব, এগুলো যখন মহাপ্রাণ হয়ে যায় হযুক্ত হয়ে খ, ছ, ঠ, ধ, ভ, তখন কিন্তু আমাদের উচ্চারণে বিভ্রাট দেখা দেয়। ঠিক একইভাবে তরলজাত বশূন্য র, এই ধ্বনিটি যখন ডয়শূন্য র হয়ে যায় সাড়ে, বাড়ি, গাড়ি, তখন কিন্তু আমাদের উচ্চারণে আমরা তাড়নজাত করি না, আমরা তরলজাত করি। আমরা বলি সারি, বাড়ি, গাড়ি, উচ্চারণ বিকৃত হয়ে যায়। যখন ডশূন্য রয়ের সঙ্গে হকার যুক্ত হয়ে আরও যখন সেটি ভারী উচ্চারিত হয়, আরও তাড়া আরও বেশি হয়, তাড়নজাত হয়, যাকে আমরা ইংরেজিতে ফ্ল্যাপড সাউন্ড বলি বা ফ্ল্যাপড কনসোনেন্ট আমরা বলি। যেমন আমাদের রাঢ়ি, গাঢ়, শাড়ির রং গাঢ়, তখন কিন্তু উচ্চারণ আরও গভীর এবং ভারী হয়ে যাচ্ছে। এখানে আমরা লক্ষ্য করছি যে ডশূন্য র এই ধ্বনির সঙ্গে হ যুক্ত হয়ে হচ্ছে ঢ, গাঢ়, রাঢ়ি, রাঢ়। উচ্চারণটা এইভাবে আমরা সাধারণত করি না। যা হোক, আমরা কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি। আমরা যে উচ্চারণগুলো করি অনেকেই না জেনে অথবা জানি, কিন্তু অনুসরণ করি না উচ্চারণের সূত্র। যেমন আমরা উচ্চারণ করি উত্তক, যদিও সেটি রয়েছে কোনো গ্রন্থে অভিধানে, কিন্তু সঠিক উচ্চারণ হবে উচ্চক, উচ্চারণ হবে উত্থক্ষ। আমরা উচ্চারণ করি অদক্ষ বা অধ্যক্ষ বা অধ্যক্ষ, আসলে একটু ও হয়ে যাবে উত্থক্ষ, উত্থাপক।
আমরা বলি স্মিত, আসলে হবে স্মিত। আমরা বলি গ্রীষ্ম, ফুল উচ্চারণ আসলে হবে গ্রীষ্ম। কুষাণ্ড, উদ্বেল, উদ্বিগ্ন। আমরা জানি তরল উচ্চারণ করলে সেটি হয়ে যায় পানি, নীর, কিন্তু যখন বাসা, পাখির বাসা হবে তখন হবে নির্ড। গভীর অর্থে গাঢ় আমরা বলেছি। ঝড়, ঝড় নয়, কাজেই ঝরে যাওয়া। এখানে যদি ডশূন্য র দেওয়া হয়, ঝড়ে যাওয়া, তাহলে উচ্চারণ কিন্তু বানান এবং উচ্চারণ দুটোই কিন্তু এখানে বিকৃত হয়ে যাচ্ছে। আমরা যখন গান গাইব, যখন আবৃত্তি করব, পাঠ করব, বিবৃতি আমরা দিব, আমরা যখন আড্ডা দেব, আমরা যখন মত বিনিময় করব, আমরা যখন সাক্ষাৎকার গ্রহণ করব বা সংবাদ পাঠ করব, তখন আমাদের এই উচ্চারণের বিধান, আমাদের যে উচ্চারণের শুদ্ধতা, সেদিকে অবশ্যই মনোযোগী হওয়া উচিত। কিন্তু আক্ষেপের বিষয়, প্রতিনিয়ত আমরা যে উচ্চারণ শুনছি বিভিন্ন অনুষ্ঠানে, পাঠে, উপস্থাপনায়, বিবৃতিতে, সাক্ষাৎকারে, খুবই আক্ষেপের বিষয়, দুঃখজনক। যদি আমরা উচ্চারণ পরিশীলন করি, তাহলে এই বিভ্রাট থেকে সহজেই আমরা মুক্তি পেতে পারি। আজকে আলোচনা আর বাড়াচ্ছি না, আমাদের পর্যায়ক্রমে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমরা উচ্চারণ পরিশীলন করে বানানের শুদ্ধতা জেনে, ব্যাকরণিক বিধান জেনে, আমাদের ভাষিক যে সূত্র, ভাষিক যে নিয়ম বিধি, সেগুলোকে মেনে আমরা আমাদের মান ভাষা, আমাদের শুদ্ধ মাতৃভাষা বাংলা আমরা ব্যবহার করব। আর এই জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা চর্চা করবার জন্য একটি সুযোগ সৃষ্টি করেছি। আপনারা আশা করি সারা দেশের মানুষ এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, সম্পৃক্ত হবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আমরা আশাবাদী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের উচ্চারণ বিষয়ে যে আলোচনা, সে আলোচনা শেষ করছি। ধন্যবাদ।